হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক পাঠশালা ইউটিউব চ্যানেল। কারেন্ট অ্যাফেয়ার্সে সকলকে স্বাগত। আজকের ক্লাসটি হলো কারেন্ট অ্যাফেয়ার্সের 25 নম্বর ক্লাস। অর্থাৎ বিগত 84টি দিন ধরে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করে আসছি। আজকের এই ক্লাসটিতে আলোচনা করব 30শে ডিসেম্বর 2024 সালের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। আজকের এই ক্লাসটি গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে, কারণ এই ক্লাস রয়েছে গুরুত্বপূর্ণ কতগুলি কারেন্ট অ্যাফেয়ার্স। আমাদের এই ক্লাসটি যদি তোমরা ফলো করো, তাহলে আগত পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের কোনো ভয় থাকবে না, কারণ আমাদের এই চ্যানেল থেকে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স কমন পেয়ে যাবে। আর এই চ্যানেলে যারা নতুন এসেছো, তারা অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটি আমরা দেখে নেওয়ার আগে সকলকে বলি যে ক্লাসটি সকলে কেমন লাগছে সেটি ক্লাস শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার দেখো প্রথম প্রশ্নটি হলো, কোথায় অটল যুব মহাকুম্ভ উদ্বোধন করা হয়েছে? অপশান এ লখনৌ, অপশান বি কানপুর, অপশান সি নয়াদিল্লি, অপশান ডি হলো বেঙ্গালুরু। সঠিক উত্তরটি হলো অপশান এ লখনৌ। লখনৌতে অটল যুব মহাকুম্ভ উদ্বোধন করা হয়েছে। এবার এই সম্পর্কিত কিছু তথ্য অ্যাডিশনাল ইনফরমেশনে দেখে নাও। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং প্রতিরক্ষা মন্ত্রী, অর্থাৎ কি আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং লখনৌতে অটল যুব মহাকুম্ভ উদ্বোধন করেছেন। বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বপূর্ণ মেধাবী শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার প্রদান করা হয়েছে এই মহাকুম্ভ উদ্বোধনে। এবার এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখো। অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মবার্ষিকী স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে 25শে ডিসেম্বর ভারতের সুশাসন দিবস অর্থাৎ গুড গভর্নমেন্টস ডে পালিত হয়ে থাকে 25শে ডিসেম্বর। এবার দেখো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 2 নম্বর প্রশ্নটি। 2 নম্বর প্রশ্ন হলো, সুপোষণ গ্রাম পঞ্চায়েত অভিযান কে শুরু করেছেন? অপশান এ রাজনাথ সিং, অপশান বি নির্মলা সীতারামন, অপশান সি অমিত শাহ, অপশান ডি হলো পিএম মোদি। সঠিক উত্তরটি হলো অপশান ডি পিএম মোদি। সুশাসন গ্রাম পঞ্চায়েত অভিযান শুরু করেছেন পিএম মোদি। সুপোষণ গ্রাম পঞ্চায়েত অভিযানের সূচনা উপলক্ষে 10,000 গ্রাম পঞ্চায়েতকে পুরস্কৃত করা হয়েছে। পুরস্কারের মধ্যে 50% টাকা দেওয়া হবে অঙ্গনওয়াড়ি কর্মী, হেল্পার এবং গ্রাম পঞ্চায়েতদের, এবং পুরস্কারের অবশিষ্ট 50% অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে পুষ্টি স্তরে ব্যয় করার জন্য দেওয়া হয়ে থাকবে। এবার যেহেতু এখানে উৎসবের কথা এসে, তাই আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে প্রধান গুরুত্বপূর্ণ উৎসবগুলি দেখে নেব। প্রথমেই দেখব পরিপালি গজমেলা বিশু, যেটি মালায়ালাম নববর্ষ, এটি কোথায় হয়ে থাকে? কেরালা রাজ্যে হয়ে থাকে। এরপরে দেখো ফুলদেই জেএলজিবি মেলা উত্তরাখণ্ডে হয়ে থাকে। ধনুযাত্রা উৎসব, নোয়াখাই উৎসব উড়িষ্যা রাজ্যে হয়ে থাকে এই দুটি উৎসব। পোঙ্গাল পুথান্ডু তামিলনাড়ু রাজ্যেও হয়ে থাকে। গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গে হয়ে থাকে। কুম্ভ মেলা, যেটি 12 বছর পর পর হয়, সম্প্রতি এই কুম্ভ মেলাটি মহাকুম্ভ মেলাটি হচ্ছে, সেটা হচ্ছে নাসিক, হরিদ্বার, এলাহাবাদ এবং উজ্জয়িনীতে। পুষ্কর মেলা, যেটাকে আমরা বলি উট মেলা। এছাড়াও বানেশ্বর ধাম মেলা, কোলায়ত মেলা, যেটি কপিলমুনি মেলা বলা হয়, এটি হয়ে থাকে রাজস্থানে। সোনপুর গরুর মেলা, এটি হয়ে থাকে বিহারে। হেমিস গোম্পা মেলা লাদাখে হয়ে থাকে। অম্বুবাসী মেলা আসামে হয়ে থাকে। সুরাজকুণ্ড হস্তশিল্প মেলা, এটি হরিয়ানা হয়ে থাকে। তাহলে আমরা প্রধান উৎসবগুলি অ্যাবাউট দ্য টপিকে দেখে নিলাম। এবার চলে আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটি হলো, হকি ইন্ডিয়া লিগ 2024-25 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশান এ চেন্নাই, অপশান বি নয়াদিল্লি, অপশান সি ভোপাল, অপশান ডি হলো রাউরকেল্লা। সঠিক উত্তরটি হলো অপশান ডি রাউরকেল্লা। হকি ইন্ডিয়া লিগ 2024-25 অনুষ্ঠিত হয়েছে রাউরকেল্লাতে। হকি ইন্ডিয়া লিগ অর্থাৎ HIL এই 2024-25 উড়িষ্যার রাউরকেল্লার বিরসা মুন্ডা হকি স্টেডিয়ামেও শুরু হয়েছে। লিগ 2টি পর্বে অনুষ্ঠিত হবে। এর প্রথম ধাপটি 28শে ডিসেম্বর থেকে 18ই জানুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপটি 19শে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে 31শে জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং গ্র্যান্ড ফাইনালটি 1 ফেব্রুয়ারি 2025-এ অনুষ্ঠিত হবে। এই সম্পর্কিত আরও কিছু তথ্য দেখে নাও। হকি ইন্ডিয়া লিগের প্রথম সংস্করণ 2013 সালে হয়েছিল। শেষ সংস্করণটি 2017 সালে অনুষ্ঠিত হয়েছিল, যা কলিঙ্গা ল্যান্সার্স জিতেছিল। এবার দেখো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের 4 নম্বর প্রশ্নটি। 4 নম্বর প্রশ্নটি হলো, নিচের মধ্যে কে বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার 2024 পুরস্কার জিতেছে? অপশান এ মাইকেল শুমাখার, অপশান বি টাইসন ফিউরি, অপশান সি জর্ডান ফেন্ডারসন, অপশান ডি হলো কিলি হজকিনসন। সঠিক উত্তরটি হলো অপশান ডি কিলি হজকিনসন। সম্প্রতি বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অফ দ্য ইয়ার 2024-এ পুরস্কারটি জিতেছে। 2024 সালে পার্সোনালিটি অফ দ্য ইয়ার খেতাব জিতেছেন কিলি হজকিনসন। তিনি প্যারিসের অলিম্পিক 2024-এ 800 মিটারের স্বর্ণপদক জিতেছেন। তিনি যেহেতু স্বর্ণপদক জিতেছেন, তার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিবিসি স্পোর্টস অ্যাওয়ার্ড প্রথম শুরু হয়েছিল 1954 সালে। এবার দেখো আজকের 5 নম্বর প্রশ্নটি।
5 নম্বর প্রশ্ন হলো চৌধুরী চরণ সিং পুরস্কার 2024-এর অধীনে কালাম রত্ন পুরস্কার কাকে দেওয়া হয়েছে? অপশন এ নীরজা চৌধুরী, অপশন বি প্রীতম সিং, অপশন সি ডক্টর ফিরোজ হোসেন, অপশন ডি হলো ডক্টর রাজেন্দ্র সিং। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নীরজা চৌধুরী। চৌধুরী চরণ সিং পুরস্কার 2024-এর অধীনে কালাম রত্ন পুরস্কার দেওয়া হয়েছে নীরজা চৌধুরীকে। 2024 সালের ডিসেম্বরে চৌধুরী চরণ সিং পুরস্কার 2024-এর অধীনে 4টি বিভাগে এই কালাম পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে চৌধুরী চরণ সিং পুরস্কার 2024 উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর দ্বারা উপস্থাপিত হয়েছে। কৃষি, গ্রামীণ উন্নয়ন এবং সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদানের জন্য চৌধুরী চরণ সিং পুরস্কার 2024টি দেওয়া হয়েছে। নীরজা চৌধুরীকে কালাম রত্ন পুরস্কার সুষ্ঠু দায়িত্বশীলতা সাংবাদিকতার জন্য দেওয়া হয়েছে এই কালাম রত্ন পুরস্কারটি। এবার দেখেন সম্প্রতি কিছু পুরস্কার সম্বন্ধিত অ্যাবাউট অফ দ্য টপিকে। নোবেল শান্তি পুরস্কার 2024 এটি কে পেয়েছে? নিহন হিডাঙ্কিও, এটি একটি জাপানি সংস্থা। দাদাসাহেব ফালকে পুরস্কার সম্প্রতি পেয়েছেন, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার। নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন বিনোদ গণাত্র। নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাওয়ার্ড। এবার দেখুন আজকে কাইন্ড অ্যাফেয়ার্সের 6 নম্বর প্রশ্নটি। 6 নম্বর প্রশ্ন হলো 2024 সালের ডিসেম্বরে কোন মন্ত্রণালয় নো ডিটেনশন পলিসি বাতিল করেছে? অপশন এ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক, অপশন বি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, অপশন সি কেন্দ্রীয় কৃষি মন্ত্রক, অপশন ডি হলো কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। 2024 সালের ডিসেম্বরে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক নো ডিটেনশন পলিসি বাতিল করেছে। এবার নো ডিটেনশন পলিসিটা কি, এবার একটু আমরা সেটা সম্বন্ধে দেখে নিই। নো ডিটেনশন পলিসি হলো এটি শিক্ষার অধিকার আইন 2009-এর অধীনে ভারতে বাস্তবায়িত একটি নীতি। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো ক্লাস 1 থেকে অর্থাৎ 1 থেকে 8 পর্যন্ত ছাত্রদের ফেল করা হবে না। অর্থাৎ এই নো ডিটেনশন পলিসির জন্য ক্লাস 1 থেকে 8 পর্যন্ত ছাত্রদের ফেল করা হবে না এবং তাদের পারফরমেন্স নির্বিশেষে পরবর্তী ক্লাসে স্বয়ংক্রিয়ভাবে উন্নীত হবে। অর্থাৎ কোনো ছাত্র যদি আদৌ ফেল করে থাকে তাদের পারফরমেন্সটা না দেখে তাদের ওপরের ক্লাসে উন্নীত করা হতো। এবার দেখো নিউ ল, অর্থাৎ এই নো ডিটেনশন লয়ের নিউ ল আনা হয়েছে। সেই নিউ লতে কী বলা হয়েছে সেটা একটু দেখে নাও রিলেটেড আপডেটসে। ক্লাস 5 থেকে 8-এর ছাত্ররা বার্ষিক পরীক্ষায় অকৃতকার্য হলেও অকৃতকার্য বলে গণ্য হবে। অর্থাৎ তারা যদি ফেল করে 5 থেকে 8-এর বার্ষিক ছাত্ররা তারা ফেলই বলে গণনা করা হবে। অকৃতকার্য শিক্ষার্থীরা 2 মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। অর্থাৎ তারা যদি কোনো বছরে ফেল করে থাকে তারপরে দু মাসের মধ্যে তারা আবার ওই বছরে পাশ করার জন্য 2 মাসের মধ্যে একটি পরীক্ষার সুযোগ পাবে এবং শিক্ষার্থীরা পুনঃপরীক্ষায় যদি ব্যর্থ হয় তাহলে তারা পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ হবে না, অর্থাৎ তারা সেই শ্রেণীতেই থেকে যাবে, অর্থাৎ তারা আর পাশ করতে পারবে না। এর উদ্দেশ্য কি? এই নতুন লয়ের উদ্দেশ্য হলো শিশুদের শিক্ষার স্তর উন্নত করা এবং পরবর্তী ক্লাসে উন্নীত হওয়ার আগে ছাত্রদের শক্তিশালী ভিত্তিগত জ্ঞান এবং দক্ষতা রয়েছে কিনা তা নিশ্চিত করা হলো এর উদ্দেশ্য। এবার আমরা চলে আসি কারেন্ট অ্যাফেয়ার্সের 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নটি হলো ভারতের কোন নোবেল বিজয়ী ছানুক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি বইটা লিখেছেন? অপশন এ অভিজিৎ ব্যানার্জি, অপশন বি কৈলাস সত্যার্থী, অপশন সি ভেঙ্কটরামন রামকৃষ্ণন, অপশন ডি হলো অমর্ত্য সেন। সঠিক উত্তরটি হলো অপশন এ অভিজিৎ ব্যানার্জি। ভারতের নোবেলজয়ী অভিজিৎ ব্যানার্জি ছানুক অন ফুড ইকোনমিক্স অ্যান্ড সোসাইটি বইটা লিখেছেন। এই বইটি ভারতীয় খাবার রান্নার উপর লেখা হয়েছে। এই বইটিতে ভারতীয় খাবারের সাথে সাথে সমাজবিজ্ঞান এবং অর্থনীতি যুক্ত করা হয়েছে। অভিজিৎ ব্যানার্জি একজন ভারতীয় আমেরিকান অর্থনীতিবিদ। তিনি 2019 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং তিনি হলেন সর্বশেষ ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছেন 2019 সালে। এবার যেহেতু এখানে নোবেল পুরস্কারের কথা আসছে তাই আমরা নোবেল বিজয়ী ভারতীয়দের তালিকা দেখে নেবো অ্যাবাউট অফ দ্য টপিকে। প্রথমেই দেখো ভারতের প্রথম নোবেল পুরস্কার পেয়েছিল সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে। এরপর পেয়েছিল হচ্ছে পদার্থবিজ্ঞানে চন্দ্রশেখর ভেঙ্কটরমন 1930 সালে। হরগোবিন্দ খুরানা চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছিল 1968 সালে, কারণ তিনি হচ্ছে জেনেটিক কোড আবিষ্কার করেছিল। মাদার টেরেসা শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল 1979 সালে। সুব্রমণিয়াম চন্দ্রশেখর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিল 1983 সালে। অমর্ত্য সেন প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছিল 1998 সালে। ভেঙ্কটরমন রামকৃষ্ণ তিনি রসায়নে নোবেল পুরস্কার পেয়েছে 2009 সালে। কৈলাস সত্যার্থী তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে 2014 সালে এবং সর্বশেষ নোবেল পুরস্কার পেয়েছে অভিজিৎ ব্যানার্জি। তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে 2019 সালে। তাহলে আমরা অ্যাবাউট অফ দ্য টপিকে নোবেল বিজয়ী ভারতীয়দের দেখে নিলাম। এবার দেখে নেব আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের শেষ প্রশ্নটি হলো চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল সম্প্রতি মারা গেছেন। তিনি কোন বছরে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন? অপশন এ 2003, অপশন বি 2005, অপশন সি 2007, অপশন ডি হলো 2009। সঠিক উত্তরটি হলো
অপশন বি 2005। চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল সম্প্রতি মারা গেছেন। তিনি 2005 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারটি ভূষিত হয়েছিলেন। ভারতের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শ্যাম বেনেগাল 90 বছর বয়সে মারা গেছেন। শ্যাম বেনেগাল মন্থন, যেটি 1976 সালে, ভূমিকা দ্য রোল 1977, জুনুন 1978, আওরন 1982, নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরেকটেন হিরো 2004 সহ বেশ কিছু চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার জিতেছেন এই চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল। শ্যাম বেনেগাল ভারতীয় চলচ্চিত্রে অবদানের জন্য 2005 সালে দাদাসাহেব ফালকে পুরস্কার ভূষিত হয়েছিলেন। এছাড়াও তিনি যে পুরস্কারগুলি পেয়েছিলেন, পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 1976 সালে এবং পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন 1991 সালে। তো ডিয়ার স্টুডেন্ট, এই ছিল আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি সকলে কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, যারা ক্লাসে নতুন এসেছে তারা অবশ্যই ক্লাসটি লাইক এবং সাবস্ক্রাইব করে সকল বন্ধুদের শেয়ার করে দেবে। আর ধন্যবাদ সবাইকে ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য।